Hello everyone, welcome to IMR classes. SLST মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য আধুনিক ইউরোপের ওপর যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ শুরু করেছি, এটি অষ্টম ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব প্রথম বিশ্বযুদ্ধ ও জাতিসংঘ এই টপিকটির ওপর ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ, পাশাপাশি প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। এমসিকিউ সিরিজের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে কম সময়ে তোমাদের বেটার প্রস্তুতির জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা ও এমসিকিউ সিরিজের ক্লাস শুরু করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত ও আধুনিক ইউরোপের ওপর আলাদা আলাদা ক্লাসের প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। আশা করব যে আমার এই ক্লাসগুলি তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। চলো এবার টপিকের প্রথম প্রশ্ন দেখি। পরিতৃপ্তি নীতি কে গ্রহণ করেছিলেন? বিসমার্ক, হিটলার, মুসোলিনি, নেপোলিয়ন। সঠিক উত্তর হবে অপশন এ, বিসমার্ক। বিসমার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর। 1870 খ্রিস্টাব্দে যখন জার্মানি ঐক্যবদ্ধ হয়, সেই ঐক্যবদ্ধ জার্মানির চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হয়েছিলেন বিসমার্ক। এবং বিসমার্ক জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত ছিলেন 1870 খ্রিস্টাব্দ থেকে 1890 খ্রিস্টাব্দ পর্যন্ত। বিসমার্ক তিনি জার্মানির যে কাইজার প্রথম উইলিয়াম, এই প্রথম উইলিয়ামের তিনি চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হন। তাহলে এখানে তোমরা একটা এমসিকিউ পেলে যে বিসমার্ক কার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী ছিলেন? প্রথম উইলিয়াম, তিনি ছিলেন ঐক্যবদ্ধ জার্মানির প্রথম কাইজার। বিসমার্ক তিনি জার্মানির প্রধানমন্ত্রী হিসাবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে নীতি নিয়েছিলেন, সেই নীতিটাই হলো এই পরিতৃপ্তি নীতি। এই পরিতৃপ্তি নীতিতে জার্মানি অন্যান্য যে ইউরোপের শক্তিধর রাষ্ট্রগুলি ছিল তাদের সাথে কোনো প্রকার দ্বন্দ্বে যেতে চাইছিল না, কারণ সদ্য ঐক্যবদ্ধ জার্মানির অভ্যন্তরীণ পুনর্গঠন একান্ত প্রয়োজন ছিল। এক্ষেত্রে তিনি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সহিষ্ণুতা, মিত্রতা বা শান্তিবাদী নীতি নিয়েছিলেন। এবং এই বিসমার্কের যে এই পররাষ্ট্রনীতি, এটাই ছিল পরিতৃপ্তি নীতি। এবং বিসমার্কের পররাষ্ট্রনীতি আবার রিয়েল পলিটিক, এটা ছিল বিসমার্কের পররাষ্ট্রনীতি, রিয়েল পলিটিক। এই রিয়েল পলিটিক নীতি পরবর্তীকালে জার্মানির যে দ্বিতীয় কাইজার ছিলেন, দ্বিতীয় উইলিয়াম, তা পরিত্যক্ত করেন বা রিয়েল পলিটিক নীতি থেকে সরে আসেন। এবং রিয়েল পলিটিক নীতি থেকে সরে এসে তিনি যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে নীতি নিয়েছিলেন সেটা ছিল ওয়েল্ট পলিটিক। তাহলে এই রিয়েল পলিটিক নীতিটা কার? রিয়েল পলিটিক নীতি হলো বিসমার্ক। আর এই ওয়েল্ট পলিটিক এই নীতিটা হলো কাইজার দ্বিতীয় উইলিয়াম, অর্থাৎ প্রথম উইলিয়ামের পর জার্মানির যিনি শাসক হন দ্বিতীয় উইলিয়াম। এই দ্বিতীয় উইলিয়াম তিনি জার্মানির বিসমার্কের যে রিয়েল পলিটিক নীতি, সেই রিয়েল পলিটিক নীতি পাল্টে তিনি ওয়েল্ট পলিটিক নীতি নিয়েছিলেন। তাহলে যদি কোশ্চেন এইভাবে আসে যে রিয়েল পলিটিক নীতির প্রবর্তককে, তাহলে বিসমার্ক, আর ওয়েল্ট পলিটিক নীতির প্রবর্তককে দ্বিতীয় উইলিয়াম। এ প্রসঙ্গে বলে রাখি যে বিসমার্ক জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলে ঘোষণা করেছিল 1871 খ্রিস্টাব্দে। এটা তোমরা একটু মনে রাখবে যে বিসমার্ক কবে জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলে ঘোষণা করেছিল? 1871 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, ডেই কাইজার বুন্ড বা তিন সম্রাটের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল?
1872 খ্রিস্টাব্দ, 1873 খ্রিস্টাব্দ, 1863 খ্রিস্টাব্দ, 1864 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে 1873 খ্রিস্টাব্দ। এই ডেই কাইজার বুন্ড বা তিন সম্রাটের চুক্তি যে তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সেই তিনটি দেশ হল অস্ট্রিয়া, জার্মানি আর রাশিয়া। এই অস্ট্রিয়া, জার্মানি আর রাশিয়া এই তিনটি দেশের যারা সম্রাট ছিলেন তাদের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। যেমন দেখো, অস্ট্রিয়ার সম্রাট ছিলেন ফ্রান্সিস জোসেফ। জার্মানির ছিল প্রথম উইলিয়াম। এই প্রথম উইলিয়ামেরই প্রধানমন্ত্রী ছিলেন বিসমার্ক। প্রথম উইলিয়াম। আর রাশিয়ার ছিল দ্বিতীয় আলেকজান্ডার। এই তিন সম্রাটের মধ্যে এই চুক্তিটা হয়েছিল বলে এটা তিন সম্রাটের চুক্তি নামে পরিচিত। এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে যে ডেই কাইজার বুন্ড কোন সম্রাটের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই ডেই কাইজার বুন্ড বা তিন সম্রাটের চুক্তি এটা বজায় ছিল 1873 খ্রিস্টাব্দ থেকে 1878 খ্রিস্টাব্দ পর্যন্ত। কারণ 1878 খ্রিস্টাব্দে সেখানে রাশিয়া এই চুক্তি থেকে সরে গিয়েছিল, কারণ বলকান সমস্যাকে কেন্দ্র করে জার্মানি এবং রাশিয়া এই দুজনের মধ্যে দ্বন্দ্ব চললে এক্ষেত্রে অস্ট্রিয়া জার্মানির পক্ষপাতিত্ব করেছিল, এবং যে কারণে রাশিয়া এই তিন সম্রাটের চুক্তি থেকে বেরিয়ে যান। এরপর জার্মানি অস্ট্রিয়ার সাথে একটা চুক্তি করেছিল, যে চুক্তিটাকে বলা হচ্ছে দ্বিশক্তি চুক্তি। এই দ্বিশক্তি চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 1879 খ্রিস্টাব্দে। তাহলে দ্বিশক্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1879 খ্রিস্টাব্দে। কার সাথে? জার্মানি এবং অস্ট্রিয়ার সাথে। কেন স্বাক্ষরিত হয়েছিল? কারণ 1878 খ্রিস্টাব্দে রাশিয়া এই তিন সম্রাটের চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল বলে। আর এই দ্বিশক্তি চুক্তি আবার ভিয়েনা চুক্তি নামেও পরিচিত। নেক্সট কোশ্চেন দেখো, দ্বিশক্তি চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? আগেই বলে রাখলাম যে দ্বিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জার্মানি আর অস্ট্রিয়ার মধ্যে। সঠিক উত্তর হবে অপশন সি। তাহলে আগে যেটা বললাম যে দ্বিশক্তি চুক্তি অপর কি নামে পরিচিত? ভিয়েনা চুক্তি। নেক্সট কোশ্চেন, ত্রিশক্তি চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? 1881, 1882, 1872, 1861। ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। এই যে ত্রিশক্তি চুক্তি তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। প্রথমত ছিল জার্মানি, দ্বিতীয়ত ছিল অস্ট্রিয়া, তৃতীয়ত ছিল ইতালি। আমরা ইতিপূর্বেই যেটা দেখলাম কি, যে জার্মানি এবং অস্ট্রিয়া এই দুইয়ের মধ্যে দ্বিশক্তি চুক্তি স্বাক্ষরিত ছিল। এই দ্বিশক্তি চুক্তি স্বাক্ষরিত হবার পর যখন ইতালি এই জার্মানি এবং অস্ট্রিয়ার সাথে যোগ দিয়েছিল কখন? না 1882 খ্রিস্টাব্দে। 1882 খ্রিস্টাব্দে ইতালি এই দ্বিশক্তি চুক্তিতে যোগ দেওয়ার পরই ত্রিশক্তি চুক্তি গঠিত হয়েছিল বা স্বাক্ষরিত হয়েছিল এই তিনটি দেশের মধ্যে। তাহলে আমরা যেটা দেখলাম কি, যে জার্মানি এবং অস্ট্রিয়ার সঙ্গে 1879 খ্রিস্টাব্দে দ্বিশক্তি চুক্তি স্বাক্ষরিত আগেই ছিল,
আর ইতালি 1882 খ্রিস্টাব্দে এই দ্বিশক্তি চুক্তিতে যোগদান করলে, অর্থাৎ জার্মানি এবং অস্ট্রিয়ার সঙ্গে যোগদান করলে এটা ত্রিশক্তিতে রূপান্তরিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে যে দুটি শক্তিজোট ছিল, ট্রিপল অ্যালায়েন্স আর ট্রিপল আঁতাত, এই ট্রিপল অ্যালায়েন্স জোটে এই তিনটে দেশই ছিল, জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি। পরবর্তীকালে এদের এই জোটে অংশ নিয়েছিল চতুর্থ শক্তি হিসাবে রোমানিয়া যোগদান করেছিল 1883 খ্রিস্টাব্দে, আর তুরস্ক যোগদান করেছিল। এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা প্রেক্ষিত তৈরি হয়ে যায় বিভিন্ন দেশের মধ্যে। তাহলে তোমরা এটা মনে রাখবে যে ত্রিশক্তি চুক্তি এই যে উপরের তিনটে দেশ ছিল, এই তিনটে দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তীকালে রোমানিয়া, তুরস্ক এদের এই জোটে অংশ নিয়েছিল এবং এদের যে এই জোটটা কী নামে পরিচিত? ট্রিপল অ্যালায়েন্স। ট্রিপল অ্যালায়েন্স। নেক্সট কোশ্চেন দেখো, কুলটুর ক্যাম্প বা সভ্যতার সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? নেপোলিয়ন ও সপ্তম পায়াস, নেপোলিয়ন ও নবম পায়াস, বিসমার্ক ও পোপ নবম পায়াস, বিসমার্ক ও পোপ সপ্তম পায়াস। সঠিক উত্তর হবে অপশন সি, বিসমার্ক ও পোপ নবম পায়াস। পোপ নবম পায়াস তিনি 1870 খ্রিস্টাব্দে অভ্রান্তবাদ তত্ত্ব ঘোষণা করেছিলেন। অভ্রান্তবাদ তত্ত্ব। এবার যেটা বুঝতে হবে যে এই অভ্রান্তবাদ তত্ত্বটা কি এবং কেনই বা বিসমার্কের সঙ্গে তার এই সংঘাত হয়েছিল। অভ্রান্তবাদ তত্ত্বে পোপ নবম পায়াস তিনি বলেছিলেন যে পোপের আইন রাষ্ট্রের আইনের ঊর্ধ্বে, এবং তিনি বলেন যে রাষ্ট্রের আইনের সঙ্গে যদি পোপের অনুশাসনের বিরোধ দেখা দেয় তবে পোপের অনুশাসনটাই সঠিক বলে মানতে হবে বা সেটাই গৃহীত হবে। কিন্তু বিসমার্ক রাষ্ট্রীয় সংহতির স্বার্থে পোপের এই ঘোষণাপত্রকে মানেননি এবং না মানার কারণে পোপ নবম পায়াসের সঙ্গে বিসমার্কের যে এই আদর্শগত সংঘাত বা পোপ নবম পায়াসের যে অভ্রান্তবাদের তত্ত্ব যেটা রাষ্ট্রের ক্ষেত্রে উপযোগী নয়, সেই কারণে বিসমার্ক পরিত্যক্ত হয়েছিল। বিসমার্ক সেটা গ্রহণ করেননি। রাষ্ট্র বনাম চার্চের যে এই দ্বন্দ্ব সেটাই কুলটুর ক্যাম্প বা সভ্যতার সংগ্রাম নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, সাধু দালাল বলে কে পরিচিত ছিলেন? নেপোলিয়ন, বিসমার্ক, হিটলার, মুসোলিনি। সাধু দালাল বলে পরিচিত বিসমার্ক। সঠিক উত্তর অপশন বি। আগের যে আমরা একটা চুক্তির কথা বলেছিলাম যে 3 সম্রাটের চুক্তি, এই 3 সম্রাটের চুক্তি যেটা স্বাক্ষরিত হয়েছিল 1873 খ্রিস্টাব্দে, যেটা ড্রেই কাইজার বুন্ড নামে পরিচিত ছিল। এই 1873 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত 3 সম্রাটের চুক্তি এটা স্থায়ী হয়েছিল 1878 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1878 খ্রিস্টাব্দে বলকান সমস্যাকে কেন্দ্র করে সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল, সেটা ছিল বার্লিন সম্মেলন। এই বার্লিন সম্মেলনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বিসমার্ক এবং এক্ষেত্রে তিনি নিজে নিরপেক্ষতার নীতি নেন এবং তিনি নিজেকে সাধু দালাল বলে সেখানে নিজেকে প্রতিস্থাপিত করেছিলেন বা উপস্থাপিত করেছিলেন। আসলে বিসমার্ক উপলব্ধি করেছেন যে 3 সম্রাটের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জার্মানি, অস্ট্রিয়া এবং রাশিয়ার মধ্যে, এক্ষেত্রে বলকান সমস্যাকে কেন্দ্র করে অস্ট্রিয়া এবং রাশিয়া এই দুজনের মধ্যে বিরোধ দেখা দিলে তিনি এই বিরোধের নিষ্পত্তি ঘটাতে চেয়েছিলেন। কারণ যদি এই বিরোধের নিষ্পত্তি ঘটানো না যায় তাহলে কি হবে না 3 সম্রাটের চুক্তি ভেঙে যাবে
এবং সেই কারণেই 1878 খ্রিস্টাব্দে বার্লিনে এই আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল এবং যে সম্মেলনটা বার্লিন সম্মেলন নামেও পরিচিত। বার্লিন সম্মেলনে গৃহীত যে সিদ্ধান্ত সেটা রাশিয়ার মনোপ্রুত হয়নি এবং যেই কারণে রাশিয়া এই 1878 খ্রিস্টাব্দে 3 সম্রাটের চুক্তি থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন। তাহলে 3 সম্রাটের চুক্তি থেকে কে বেরিয়ে গিয়েছিলেন? রাশিয়া। কত খ্রিস্টাব্দে? 1878 খ্রিস্টাব্দে। এবং এই রাশিয়া বেরিয়ে যাওয়ার পরই জার্মানি অস্ট্রিয়ার সাথে দ্বিশক্তি চুক্তি স্বাক্ষর করেছিল। এই বিষয়টি আগেও বলেছি, এবারেও বললাম যাতে তোমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হয়। এই বিষয়টি যে আগের স্লাইডে ডিসকাস করেছি সেটা তোমাদের একটু দেখাচ্ছি, দেখে নাও। এই যে এখানে ডিসকাস করেছিলাম যে ড্রেই কাইজারবুন্ড বা 3 সম্রাটের চুক্তি, এখানে আগে বলেছিলাম কি যে জার্মানি এবং রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। এটা জার্মানি বলকান সমস্যাকে কেন্দ্র করে যে দ্বন্দ্বটা হয়েছিল সেটা হচ্ছে রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে। এই রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে দ্বন্দ্বজনিত কারণে সেখানে তার আন্তর্জাতিকভাবে সমস্যার সমাধানের জন্য জার্মানি বার্লিন সম্মেলন আহ্বান করেছিল এবং বার্লিন সম্মেলনের সিদ্ধান্ত রাশিয়ার মনোপ্রুত হয়নি। সেই কারণেই রাশিয়া বেরিয়ে যায় এবং জার্মানি এবং অস্ট্রিয়ার মধ্যে দ্বিশক্তি চুক্তি স্বাক্ষর করে। যখন এই কোশ্চেনটা ফার্স্ট ডিসকাস করেছিলাম তখন এখানে একটু ভুল বলেছিলাম যে বলকান সমস্যাকে কেন্দ্র করে এই জার্মানি এবং রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। এটা তোমাদের ঠিক করে বলে দিলাম যে বলকান সমস্যাকে কেন্দ্র করে এই অস্ট্রিয়া এবং রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব ছিল। নেক্সট ফিরে যাই, আমাদের যতদূর কোশ্চেন ডিসকাস করেছিলাম তারপর দেখো, সান স্টিফানোর সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1875, 1876, 1877, 1878। সান স্টিফানোর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশন ডি। সান স্টিফানোর এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে। রাশিয়া এবং তুরস্ক। কেন এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল তার প্রেক্ষিতটা একটু বুঝে নাও। বুলগেরিয়া সমস্যাকে কেন্দ্র করে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। বুলগেরিয়া সমস্যা। বুলগেরিয়ার সমস্যাটা কী ছিল না, বুলগেরিয়া তুরস্কের সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল 1876 খ্রিস্টাব্দে এবং বুলগেরিয়া যারা নরনারী ছিল, যারা তুরস্কের সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এই বুলগেরিয়ার নরনারীর ওপর তুরস্কের সুলতান ব্যাপকভাবে নির্যাতন চালায় এবং হত্যা লীলা চালিয়েছিল এক প্রকার, যে কারণে বহু নরনারী তারা নিহত হয়েছিল এবং এই ঘটনাটি সমগ্র বিশ্বকে যথেষ্ট নাড়াও দিয়েছিল। এই সময়ে রাশিয়ার যিনি জার ছিলেন দ্বিতীয় আলেকজান্ডার তিনি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং শেষ পর্যন্ত তুরস্ক পরাজিত হয় এবং পরাজিত হয়ে রাশিয়ার সাথে এই সান স্টিফানোর সন্ধি স্বাক্ষর করে। তাহলে তোমরা এটা মনে রাখবে যে সান স্টিফানোর সন্ধি যখন স্বাক্ষরিত হয়েছিল তখন রাশিয়ার শাসক কে ছিল? দ্বিতীয় আলেকজান্ডার। নেক্সট কোশ্চেন দেখো, ড্রপিং অফ দ্য পাইলট বা কর্ণধারের বিদায় শব্দটি নিম্নের কার সঙ্গে জড়িত? নেপোলিয়ন, বিসমার্ক, মেটারনিখ, দ্বিতীয় উইলিয়াম। সঠিক উত্তর হবে অপশন বি, বিসমার্ক। বিসমার্কের পদচ্যুতি সেটা কর্ণধারের বিদায় বা ড্রপিং অফ দ্য পাইলট, এটি এইভাবেই বিবেচিত হয় কারণ বিসমার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর এবং তিনি জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত ছিলেন 1870 থেকে 1890 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1890 খ্রিস্টাব্দের পর কাইজার দ্বিতীয় উইলিয়াম, এই দ্বিতীয় উইলিয়াম বিসমার্ককে চ্যান্সেলর পদ থেকে বহিষ্কার করেছিলেন এবং দ্বিতীয় উইলিয়াম কর্তৃক বিসমার্কের যে পদচ্যুতি সেটাই
কর্ণধারের বিদায় বা ড্রপিং দ্য পাইলট নামে পরিচিত। দ্বিতীয় উইলিয়াম বিসমার্ককে সরিয়ে দিয়ে বিসমার্কের জায়গায় যাকে চ্যান্সেলর হিসেবে নিয়োগ করেছিলেন তার নাম ছিল ক্যাপ্রিভি। তাহলে বিসমার্কের পর জার্মানির চ্যান্সেলর কে হন? ক্যাপ্রিভি। এবং যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির যিনি চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন হলওয়েগ। এটা তোমরা একটু মনে রাখবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে গুরুত্বপূর্ণ, যে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিলেন? হলওয়েগ। জার্মানির চ্যান্সেলর প্রথম বিশ্বযুদ্ধের সময়। দেখো তোমরা অনেক এমসিকিউ পেয়ে যাচ্ছ একটা কোশ্চেনের আনুষঙ্গিক বিষয়গুলো যখন আলোচনা করছি, তাই যখন তোমরা এই ক্লাসগুলি দেখছো তোমরা খাতায় এইগুলো নোট করে নেবে, তাহলে তোমাদের রিভিশন করতে অনেক সুবিধা হবে। নেক্সট কোশ্চেন দেখো, রক্ত ও লৌহ নীতি কে বাতিল করেছিলেন? হিটলার, বিসমার্ক, কাইজার দ্বিতীয় উইলিয়াম, উড্রো উইলসন। রক্ত লৌহ নীতি বাতিল করেছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। তাহলে এবার তোমরা বলো যে রক্ত ও লৌহ নীতি কে নিয়েছিলেন? যখন জার্মানি ইতালির ঐক্য আন্দোলন পড়িয়েছি তখন এই বিষয়টি বলেছি যে বিসমার্ক তিনি জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে এই রক্ত ও লৌহ নীতিটি তিনি নিয়েছিলেন। এবং বিসমার্ক যতদিন জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত ছিলেন ততদিন পর্যন্ত তিনি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে রিয়েল পলিটিক নীতি নিয়েছিলেন। এবং কাইজার দ্বিতীয় উইলিয়াম তিনি বিসমার্ককে পদচ্যুত করে এই রক্ত এবং লৌহ নীতি বাতিল করেন এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে নীতিটা নিয়েছিল সেটা ছিল ওয়েল পলিটিক। এটা আগেও বলেছি, প্রসঙ্গক্রমে আবার বলে দিলাম যাতে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে ওয়েল পলিটিক নেন দ্বিতীয় উইলিয়াম। দ্বিতীয় উইলিয়ামের এই যে ওয়েল পলিটিক নীতি সেটা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে একটা পটভূমি তৈরি করেছিল। বিসমার্ক আন্তর্জাতিক রাজনীতিতে ফ্রান্সকে মিত্রহীন করে রাখার জন্য অস্ট্রিয়া এবং রাশিয়াকে নিয়ে যে মৈত্রী জোট তিনি তৈরি করেছিলেন, এই কাইজার দ্বিতীয় উইলিয়ামের নীতির কারণে রাশিয়া এই জোট থেকে বেরিয়ে যায়। অর্থাৎ জার্মানির সাথে যে মিত্রতা রাশিয়ার ছিল সেই মিত্রতা আর থাকেনি। এক্ষেত্রে রাশিয়া ফ্রান্সের সাথে জোটবদ্ধ হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপর একটি জোট ত্রিশক্তি আঁতাত তা গঠিত হয়েছিল। সেই বিষয়টি ডিটেল পরে ডিসকাস করব। এখানে তোমরা আপাতত এতটুকুই জেনে রাখো। নেক্সট কোশ্চেন দেখো, ওয়েল পলিটিক নীতি কে গ্রহণ করেন? তোমরা অ্যান্সার করো। কিছুক্ষণ আগেই বললাম যে ওয়েল পলিটিক নীতি গ্রহণ করেছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। নেক্সট কোশ্চেন, তরুণ তুর্কি আন্দোলন কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1905 খ্রিস্টাব্দ, 1906 খ্রিস্টাব্দ, 1908 খ্রিস্টাব্দ, 1907 খ্রিস্টাব্দ, 1908 খ্রিস্টাব্দ। তরুণ তুর্কি আন্দোলন হয়েছিল 1908 খ্রিস্টাব্দে। এই তরুণ তুর্কি আন্দোলন হয়েছিল তুরস্কে। দ্বিতীয় আব্দুল হামিদের শাসনকালে। তাহলে তরুণ তুর্কি আন্দোলন হয়েছিল কোথায়? তুরস্কে। কার সময়ে হয়েছিল? দ্বিতীয় আব্দুল হামিদ। দ্বিতীয় আব্দুল হামিদ। এই দ্বিতীয় আব্দুল হামিদের বিরুদ্ধে যিনি এই তরুণ তুর্কি আন্দোলনের নেতা ছিলেন তিনি হলেন এনভার পাশা। এনভার পাশা। এখন প্রশ্ন হলো যে এই তরুণ তুর্কি আন্দোলন কেন হয়েছিল? তরুণ তুর্কি আন্দোলন হয়েছিল যে তুরস্কের সুলতানের যে মধ্যযুগীয় ধ্যান ধারণা বা পরিবর্তন বিমুখতার কারণে। কারণ আমরা দেখব যে এই তরুণ তুর্কি আন্দোলনের মূল লক্ষ্যই ছিল তুরস্ককে পাশ্চাত্যকরণ করা, দ্বিতীয়ত বিদেশি শক্তির প্রভাব থেকে তুরস্কে মুক্ত রাখা, তৃতীয়ত গণতান্ত্রিক ধাঁচে তুরস্কের
শাসনতন্ত্র রচনা করা। এই তরুণ তুর্কি আন্দোলন তুরস্কে একটা গৃহযুদ্ধময় পরিস্থিতি তৈরি করেছিল এবং শেষ পর্যন্ত এই তরুণ তুর্কি দল এই দ্বিতীয় আব্দুল হামিদকে পদচ্যুত করে তার ভ্রাতা পঞ্চম মোহাম্মদকে সুলতান বলে ঘোষণা করেছিল। পঞ্চম মোহাম্মদ। তাহলে তরুণ তুর্কি আন্দোলনের পর তুরস্কের সুলতান হিসেবে কে নিযুক্ত হন? পঞ্চম মোহাম্মদ। নেক্সট কোশ্চেন দেখো, বুখারেস্টের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? 1913 খ্রিস্টাব্দ, 1916 খ্রিস্টাব্দ, 1918 খ্রিস্টাব্দ, 1917 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে অপশান এ, 1913 খ্রিস্টাব্দ। এই বুখারেস্টের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল বুলগেরিয়া এবং সার্বিয়ার মধ্যে। বুলগেরিয়া ও সার্বিয়া। এই বুখারেস্টের সন্ধি স্বাক্ষরের কারণটা কি ছিল? দ্বিতীয় বলকান যুদ্ধ। দ্বিতীয় বলকান যুদ্ধ। এই দ্বিতীয় বলকান যুদ্ধে সেখানে বুলগেরিয়া পরাজিত হয়েছিল সার্বিয়ার কাছে এবং শেষ পর্যন্ত এই বুখারেস্টের সন্ধি স্বাক্ষর করেছিল। তাহলে এই দ্বিতীয় বলকান যুদ্ধ কবে হয়েছিল? 1913 খ্রিস্টাব্দে। এই দ্বিতীয় বলকান যুদ্ধে সার্বিয়ার পক্ষে যারা যোগ দিয়েছিল তারা হলো গ্রিস, রোমানিয়া। গ্রিস, রোমানিয়া। এই গ্রিস, রোমানিয়া সার্বিয়ার পক্ষে যোগদান করলে বুলগেরিয়া কার্যত তুলনায় দুর্বল ছিল এদের শক্তিজোটের কাছে এবং যে কারণে দ্বিতীয় বলকান যুদ্ধে বুলগেরিয়া পরাজিত হয় এবং শেষ পর্যন্ত এই বুখারেস্টের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। টোটাল দুটো বলকান যুদ্ধ হয়েছিল। প্রথম যে বলকান যুদ্ধটা হয়েছিল সেটা একটু দেখে নাও। প্রথম বলকান যুদ্ধ হয় 1912 খ্রিস্টাব্দে। এই প্রথম বলকান যুদ্ধ হয়েছিল বলকান লীগের সঙ্গে তুরস্ক। এই বলকান লীগে কোন কোন দেশ ছিল? বলকান লীগে ছিল গ্রিস, সার্বিয়া, বুলগেরিয়া আর মন্টিনিগ্রো। বুলগেরিয়া আর মন্টিনিগ্রো। এই বলকান লীগ গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1912 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই যেগুলো তোমাদের বলছি যে বলকান লীগ কবে গঠিত হয়েছিল? 1912 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। কোন কোন দেশের মধ্যে হয়েছিল? গ্রিস, সার্বিয়া, বুলগেরিয়া এবং মন্টিনিগ্রোর মধ্যে হয়েছিল। আর প্রথম বলকান যুদ্ধ হয়েছিল এই 1912 খ্রিস্টাব্দে বলকান লীগ এবং এই তুরস্কের সঙ্গে। কেন এই প্রথম বলকান যুদ্ধ হয়েছিল? প্রথম বলকান যুদ্ধের সম্ভবত কারণ ছিল যেটা যে ম্যাসিডোনিয়ার ওপর তুরস্কের যে সুলতানের ব্যাপক নির্যাতন, সেই ব্যাপক নির্যাতন বন্ধ করার দাবি জানিয়েছিল এই বলকান লীগ। কিন্তু তুরস্কের সুলতান সেই দাবি কার্যত অগ্রাহ্য করেছিল এবং যে কারণে এই বলকান লীগ তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই প্রথম বলকান যুদ্ধের পরিসমাপ্তি করেছিল যে চুক্তিটার দ্বারা, সেই চুক্তিটার নাম হলো লন্ডন চুক্তি। এই লন্ডন চুক্তি হয়েছিল কত খ্রিস্টাব্দে? না 1913 খ্রিস্টাব্দে। এই লন্ডন চুক্তির দ্বারা প্রথম বলকান যুদ্ধের পরিসমাপ্তি ঘটে আর দ্বিতীয় বলকান যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল বুখারেস্টের সন্ধির দ্বারা। আর এই দ্বিতীয় বলকান যুদ্ধ হয়েছিল এই বলকান লীগের সদস্যদের মধ্যে। তোমরা এটা লক্ষ্য করো যে দ্বিতীয় যে বলকান যুদ্ধ সেখানে বললাম কি যে বুলগেরিয়া এবং সার্বিয়ার মধ্যে হয়েছিল, আর বলকান লীগের মধ্যে বুলগেরিয়া, সার্বিয়া এই দুটো দেশই ছিল। ম্যাসিডোনিয়ার অধিকার নিয়ে এই বলকান লীগের সদস্যদের মধ্যেই লড়াই হয়েছিল। তাহলে কোন অঞ্চলটাকে কেন্দ্র করে? ম্যাসিডোনিয়া।
এই অঞ্চলের দখলদারি নিয়ে বলকান লীগের সদস্যদের মধ্যেই যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, ফ্রাঙ্কো রুশ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1892, 1893, 1894, 1895। ফ্রাঙ্কো রুশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1893 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন বি। ফ্রাঙ্কো রুশ চুক্তি বলতে এখানে ফরাসি এবং রাশিয়ার মধ্যে চুক্তির কথা বলা হয়েছে। এখন ব্যাপারটা যেটা দেখো, যে আগে বলেছি যে জার্মানি, অস্ট্রিয়া এবং রাশিয়ার মধ্যে 3 সম্রাটের চুক্তি বা ড্রেই কাইজার বুন্ড স্বাক্ষরিত হয়েছিল। তাহলে এখন রাশিয়া কেন ফ্রান্সের সাথে চুক্তি করল? তার কারণটা হলো যে 1890 খ্রিস্টাব্দে সেখানে আমরা দেখব কি যে বিসমার্ককে পদচ্যুত করেছিল কাইজার দ্বিতীয় উইলিয়াম, এবং এই কাইজার দ্বিতীয় উইলিয়াম রাশিয়ার সাথে আর বন্ধুত্ব রাখতে চাইছিল না। তাহলে রাশিয়াকে সরানোর ক্ষেত্রে যার বিশেষ ভূমিকা ছিল তিনি হলেন কে? কাইজার দ্বিতীয় উইলিয়াম। এই কাইজার দ্বিতীয় উইলিয়ামের বেশ কিছু পদক্ষেপ বা পররাষ্ট্রনীতি সেটা রাশিয়াকে ফ্রান্সের সঙ্গে যুক্ত হতে বাধ্য করেছিল। যেমনটা দেখো, প্রথম উল্লেখ করতে পারি যে ইতিপূর্বে জার্মানি এবং রাশিয়ার মধ্যে একটা চুক্তি হয়েছিল, যেটাকে রি-ইনস্যুরেন্স চুক্তি বলা হয়। জার্মানি এবং রাশিয়া, রি-ইনস্যুরেন্স চুক্তি। এই রি-ইনস্যুরেন্স এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 1887 খ্রিস্টাব্দে। আসলে জার্মানি প্রথমে এই চুক্তিটা রাশিয়ার সাথে স্বাক্ষর করেছিল এই কারণ আগেই বলেছি যে রাশিয়া বারে বারে বলকান সমস্যাকে কেন্দ্র করে অস্ট্রিয়ার সাথে তার মনোমালিন্য হতো, এবং জার্মানি যখনই অস্ট্রিয়ার পক্ষপাতিত্ব দেখাতো রাশিয়া তখন সেখান থেকে বেরিয়ে যেত, অর্থাৎ চুক্তি থেকে। তাই রাশিয়া যাতে কোনোভাবে ফ্রান্সের সাথে চুক্তি করতে না পারে, তাই জার্মানি যে কোনোভাবে রাশিয়ার সাথে একটা চুক্তি করত। তারই পরিণাম ছিল 1887 খ্রিস্টাব্দের এই রি-ইনস্যুরেন্স চুক্তি। আর এই সময়ে বিসমার্ক ছিলেন, কিন্তু যখন কাইজার দ্বিতীয় উইলিয়াম তিনি জার্মানির ক্ষমতা দখল করলেন, সেই সময়ে কিন্তু এই চুক্তিটি আর নবীকরণ করা হয়নি। কারণ 1887 যে রি-ইনস্যুরেন্স চুক্তিটা হয়েছিল, এর নবীকরণ করার প্রয়োজন ছিল কত? 1890 খ্রিস্টাব্দে। এবং এক্ষেত্রে রাশিয়া কাইজার দ্বিতীয় উইলিয়ামকে এই চুক্তিটা পুনর্নবীকরণ করার ক্ষেত্রে তিনি প্রস্তাব দিয়েছিল, কিন্তু কাইজার তা প্রত্যাখ্যান করেন, এবং সেটা জার্মানি এই যে নীতি সেটা রাশিয়াকে অনেকটা ক্ষুব্ধ করেছিল। এটা ছিল প্রথম। দ্বিতীয় হিসাবে উল্লেখ করতে পারি যে জার্মানি এই সময় 1890 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে একটা চুক্তি করেছিল ইংল্যান্ডের সঙ্গে, অথচ রাশিয়ার সাথে এই চুক্তির নবীকরণ করেনি। তৃতীয় হিসাবে উল্লেখ করা যেতে পারে যে 1882 খ্রিস্টাব্দে যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কোন কোন দেশের মধ্যে হয়েছিল সেটা? জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে। এই ত্রিশক্তি চুক্তি, এই চুক্তিটা নবীকরণ করেছিল জার্মানি 1891 খ্রিস্টাব্দে, এবং এই কারণেই রাশিয়া উপলব্ধি করেছিল যে জার্মানি আর রাশিয়ার সাথে বন্ধুত্ব চায় না। তাই রাশিয়া এই সময়েতে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাবলী রাশিয়া এবং ফ্রান্সকে অনেক কাছাকাছি এনেছিল, এবং তারই পরিণাম ছিল 1893 খ্রিস্টাব্দের এই ফ্রাঙ্কো রুশ চুক্তি। নেক্সট কোশ্চেন দেখো, আগাদির সংকট কবে ঘটেছিল? 1911 খ্রিস্টাব্দ, 1912 খ্রিস্টাব্দ, 1913 খ্রিস্টাব্দ, 1914 খ্রিস্টাব্দ। আগাদির সংকট হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন এ।
আগাদির সংকটটা কি না, আফ্রিকার যে মরক্কো ছিল, এই মরক্কোর ওপরে ফ্রান্সের উপনিবেশ ছিল, বা মরক্কো কার্যত ফ্রান্সের উপনিবেশ ছিল। এবং এই মরক্কোকে কেন্দ্র করে আমরা পূর্বে দেখব জার্মানি এবং ফ্রান্সের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল, যেটাকে বলা হচ্ছে মরক্কো সংকট। তাহলে প্রথম এই মরক্কোকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছিল সেটা হলো মরক্কো সংকট। এই সংকটটা হয়েছিল কত না 1905 খ্রিস্টাব্দে। জার্মানি কি করেছিল না, জার্মানি এই মরক্কোর আঞ্জিবার বন্দরে পৌঁছায় এবং নিজেকে ইসলামের রক্ষক বলে তুলে ধরেন, এবং যে কারণে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে একটা দ্বন্দ্ব অনিবার্য হয়ে ওঠে। এবং শেষ পর্যন্ত জার্মানির চাপে আলজেসিয়ার্সে একটি সম্মেলন হয়, এবং যার দ্বারা এই মরক্কো সংকটের প্রাথমিক সমস্যা হয়েছিল। তাহলে মরক্কো সংকট মোকাবেলা করার জন্য কোথায় সম্মেলন হয়েছিল? আলজেসিয়ার্সে। কখন হয়েছিল এটি? 1906 খ্রিস্টাব্দে। এই আলজেসিয়ার্সের যে সম্মেলন, এই সম্মেলন কিন্তু মরক্কো সংকটকে সমাধান করতে পারেনি। এই মরক্কো সংকটের দ্বিতীয় যে সংকট বা মরক্কোকে কেন্দ্র করে যে সংকটটা তৈরি হয়েছিল জার্মানি এবং ফ্রান্সের মধ্যে, তার দ্বিতীয়বার আবার সমস্যা তৈরি করেছিল কত? 1911 খ্রিস্টাব্দে এই আগাদির সংকট হিসাবে। মরক্কোর যে একটি বন্দর ছিল ফেজ, এই ফেজ বন্দর না, ফেজ একটা শহর। এই ফেজ শহরে সেখানে ফ্রান্সের বিরুদ্ধে উপজাতি বিদ্রোহ দেখা দিয়েছিল। যখন ফেজ শহরে ফ্রান্সের বিরুদ্ধে উপজাতি বিদ্রোহ দেখা দেয়, তখন জার্মানি কি করেছিল না, আগাদি নামক স্থানে প্যান্থার নামক একটা যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। এই প্যান্থার নামক যুদ্ধজাহাজটাকে পাঠিয়েছিল কোথায়? আগাদিতে। এবং যে কারণে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে আবার একটা সংকট দেখা দিয়েছিল, উভয়ের মধ্যে একটা বিরোধ দেখা দিয়েছিল এই আগাদিকে কেন্দ্র করে। সেই কারণে 1911 খ্রিস্টাব্দের এই সংকটটি হলো আগাদির সংকট। অবশেষে ইংল্যান্ডের মধ্যস্থতায় এই আগাদির সংকট মোকাবেলা করা সম্ভব হয়েছিল। তাহলে তোমরা এখানে দেখো, যদি পরে যে মরক্কো সংকট কবে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। এই মরক্কো সংকটের মোকাবেলা হয়েছিল কিসের দ্বারা? আলজেসিয়ার্সে একটা সম্মেলন হয় এবং সেখানে 1906 খ্রিস্টাব্দে। আর আগাদির সংকট হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। কারণটা কি? কারণ মরক্কোর যে ফেজ শহর, সেই ফেজ শহরে উপজাতি বিদ্রোহ দেখা দিয়েছিল। এই উপজাতি বিদ্রোহটা কার বিরুদ্ধে দেখা দিয়েছিল? ফ্রান্সের বিরুদ্ধে। যেহেতু এই উপজাতি বিদ্রোহ ফ্রান্সের বিরুদ্ধে ছিল এবং জার্মানি এর পূর্ণ সুযোগ নিতে চেয়েছিল এবং মরক্কো থেকে ফ্রান্সকে সরিয়ে দিতে চেয়েছিল, এবং যে কারণে তিনি আগাদির বন্দরে প্যান্থার নামক একটা যুদ্ধজাহাজ পাঠায়, যেটা জার্মানি এবং ফ্রান্সের বিরোধকে বাড়িয়ে দিয়েছিল। এবং শেষে ইংল্যান্ডের মধ্যস্থতায় এই আগাদির সংকট মোকাবেলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, সর্বস্লাভ আন্দোলন কবে ঘটেছিল? অষ্টদশ শতাব্দীতে, সপ্তদশ শতাব্দীতে, প্রথমেরটা ছিল ষষ্ঠদশ শতাব্দীতে, তারপরে সপ্তদশ শতাব্দীতে, তারপরে অষ্টাদশ শতাব্দীতে, তারপর ঊনবিংশ শতাব্দীতে। সর্বস্লাভ আন্দোলন হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে। সঠিক উত্তর হবে অপশন ডি। সর্বস্লাভ আন্দোলন কি ছিল না, বলকান অঞ্চলের যে স্লাভ জাতিভুক্ত গোষ্ঠী ছিল তারা তুরস্কে সুলতানের অধীনতা থেকে মুক্ত হতে চেয়েছিল, যেমন সার্বিয়া, বসনিয়া, হার্জিগোভিনা, বুলগেরিয়া, রোমানিয়া প্রভৃতি জাতিগুলো। তুরস্ক সুলতানের অধীনতা থেকে মুক্ত হবার যে আন্দোলন, সেটাই ছিল এই সর্বস্লাভ আন্দোলন। নেক্সট কোশ্চেন, ইঙ্গো ফ্রান্স মৈত্রী বা আঁতাত কর্ডিয়েল কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? 1904, 1905, 1906, 1907 খ্রিস্টাব্দ।
ইঙ্গো ফ্রান্স মৈত্রী স্বাক্ষরিত হয়েছিল 1904 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশান এ। ফ্রান্স রাশিয়াকে পাশে পাওয়ার পর এরপর ইংল্যান্ডকে পাশে পাওয়ার জন্য 1904 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সাথে এই ইঙ্গো ফ্রান্স মৈত্রী বা আতাত কর্ডিয়াল স্বাক্ষর করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ত্রিশক্তি আতাত গঠনের দ্বিতীয় পদক্ষেপ ছিল এই ইঙ্গো ফ্রান্স মৈত্রী। তাহলে ত্রিশক্তি আতাত গঠনের প্রথম পদক্ষেপ কোনটা ছিল? সেটা ছিল রুশ ফরাসি চুক্তি বা রুশ ফ্রাঙ্কো চুক্তি, যেটা আগেই আলোচনা করলাম। এই রুশ ফ্রাঙ্কো চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1893 খ্রিস্টাব্দে। আর দ্বিতীয় চুক্তিটা হলো সেটা হলো ইঙ্গো ফ্রান্স চুক্তি। এই ইঙ্গো ফ্রান্স চুক্তি স্বাক্ষরিত হলো কত? 1904। এরপর এই জোটে অংশ নেবে রাশিয়া এবং এক্ষেত্রে ইংল্যান্ড এবং রাশিয়ার মধ্যে চুক্তি হবে, যেটা ইঙ্গো রুশ চুক্তি নামে পরিচিত। ইঙ্গো রুশ, এই ইঙ্গো রুশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। এই তিনটে চুক্তি প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ত্রিশক্তি আতাত গঠন করেছিল। ত্রিশক্তি আতাত। তাহলে আগে আমরা দেখলাম কি যে ট্রিপল অ্যালায়েন্স, এই ট্রিপল অ্যালায়েন্স তৈরি হয়েছিল জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে। আর ত্রিশক্তি আতাত এটা তৈরি হয়েছিল রাশিয়া, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। এবং এই তিনটে চুক্তির মাধ্যমে সেখানে রাশিয়া, ফ্রান্স এবং ইংল্যান্ড তারা কাছাকাছি এসেছিল। তাহলে যদি পড়ে যে ত্রিশক্তি আতাত কবে গঠিত হয়েছিল? 1907 খ্রিস্টাব্দে এই ত্রিশক্তি আতাত গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, বলকান সংঘ বা বলকান লীগ কত সালে গঠিত হয়েছিল? আগে তোমরা এটা অ্যান্সার করো। আগে এই নিয়ে ডিসকাস করেছি। 1911, 1912, 1913, 1914। বলকান লীগ গঠিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। সার্বিয়া, বুলগেরিয়া, গ্রিস আর মন্টিনিগ্রো এই চারটি দেশের মধ্যে এই বলকান লীগ স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় মরক্কো সংকট কত সালে দেখা দিয়েছিল? 1903, 1905, 1911, 1915। তোমরা এটা অ্যান্সার করো। দ্বিতীয় মরক্কো সংকট বলতে এই যে আগাদির সংকট সেটা কি বোঝায়? আগেই ডিসকাস করেছি যে আগাদি সংকট, এই আগাদি সংকট হয়েছিল কত? 1911 খ্রিস্টাব্দে। তাহলে দ্বিতীয় যে মরক্কো সংকট সেটা কত হবে? 1911 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশন সি। এখন আগাদির সংকট কি এই বিষয়টি আগেই বলেছি। ইঙ্গো রুশ কনভেনশন বা ট্রিপল আতাত কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1905, 1906, 1907, 1908। তোমরা আগে এটা অ্যান্সার করো। আগেই বললাম যে ট্রিপল আতাত গঠনের শেষ যে চুক্তিটা ছিল সেটা ছিল ইঙ্গো রুশ কনভেনশন এবং এটা স্বাক্ষরিত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হলো অপশন সি। প্রথম বলকান যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল? প্রথম বলকান যুদ্ধ তোমরা আগে অ্যান্সার করো। আগে এই নিয়ে ডিসকাস করেছি যে প্রথম বলকান যুদ্ধ হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন বি। আর এই প্রথম বলকান যুদ্ধের পরিসমাপ্তি হয়েছিল লন্ডনের চুক্তির দ্বারা, যে চুক্তিটা হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। 14 দফা শর্ত কে ঘোষণা করেছিলেন? মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন, মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুমান, মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আর হচ্ছে আইজেন হাওয়ার। 14 দফা শর্ত এটা ঘোষণা করেছিল মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছিল সেই সময়েতে আন্তর্জাতিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে উড্রো উইলসন এই 14 দফা শর্ত দিয়েছিলেন। উড্রো উইলসন এই 14 দফা যে শর্ত সেটা ঘোষণা করেন 1918 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি। উড্রো উইলসনের যে 14 দফা শর্ত ছিল সেই 14 দফা শর্তের 14তম যে শর্তটা ছিল সেই 14তম শর্তে তিনি একটি আন্তর্জাতিক সংস্থা স্থাপনের কথা বলেছিলেন এবং এই 14তম শর্তের পরিপ্রেক্ষিতেই তৈরি হয়েছিল জাতিসংঘ। প্রথম বিশ্বযুদ্ধের পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই জাতিসংঘ গঠিত হয়েছিল। জাতিসংঘ কখন গঠিত হয়েছিল? 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল জাতিসংঘ তৈরি হয়েছিল এবং এই জাতিসংঘের যিনি জনক ছিলেন তিনি ছিলেন এই উড্রো উইলসন। কারণ উড্রো উইলসনের এই 14 দফা শর্তের 14তম শর্তে সেখানে তিনি আন্তর্জাতিক একটা সংগঠন প্রতিষ্ঠার কথা বলেছিল এবং তারই পরিপ্রেক্ষিতে এই জাতিসংঘ গঠিত হয়েছিল। তাই উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় কাইজার দ্বিতীয় উইলিয়াম কবে জার্মানি ত্যাগ করেছিলেন? 1914 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর, 1916 খ্রিস্টাব্দের 12 নভেম্বর, 1918 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর, 1920 খ্রিস্টাব্দের 15 নভেম্বর। সঠিক উত্তর হবে অপশান সি, 1918 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর। এই 1918 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর কাইজার দ্বিতীয় উইলিয়াম তিনি জার্মানি ত্যাগ করেন এবং তার পর দিন অর্থাৎ 1918 খ্রিস্টাব্দে 11 নভেম্বর জার্মানি আত্মসমর্পণ করেছিল। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে জার্মানি কবে আত্মসমর্পণ করেছিল? 1918 খ্রিস্টাব্দে 11 নভেম্বর। এবং জার্মানি আত্মসমর্পণ করার পর জার্মানির ওপরে চাপানো হয়েছিল ভার্সাই সন্ধি। ভার্সাই সন্ধি, তাহলে ভার্সাই সন্ধি কার সঙ্গে হয়েছিল? ভার্সাই সন্ধি হয়েছিল জার্মানির সঙ্গে এবং জার্মানির ওপরে এই যে ভার্সাই সন্ধি এটা চাপানো হয়েছিল 1919 খ্রিস্টাব্দের 28 জুন। এই সাল তারিখটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। তাহলে ভার্সাই সন্ধি হয়েছিল জার্মানির সঙ্গে, জার্মানির আত্মসমর্পণের পর। নেক্সট কোশ্চেন দেখো, সেরাজেভো হত্যাকাণ্ড কবে ঘটেছিল? 1914 খ্রিস্টাব্দ, 1916 খ্রিস্টাব্দ, 1917 খ্রিস্টাব্দ, 1919 খ্রিস্টাব্দ। সেরাজেভো হত্যাকাণ্ড হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশান এ। এই হত্যাকাণ্ডটা হয়েছিল 1914 খ্রিস্টাব্দের 28 জুন এই হত্যাকাণ্ডটি হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের কারণেই প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই এবং এই যুদ্ধ চলেছিল 1918 খ্রিস্টাব্দের 11 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ যে দিন জার্মানি আত্মসমর্পণ করেছিল সেই দিন পর্যন্ত। সেরাজেভো হত্যাকাণ্ডটা কি না? সেরাজেভো হত্যাকাণ্ড হলো যে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ আর তার রানী সোফিয়ার মৃত্যুকে কেন্দ্র করে। ফ্রান্সিস ফার্দিনান্দ আর তার যে রানী ছিল সোফিয়া, এই ফ্রান্সিস ফার্দিনান্দ এবং এই রানী সোফিয়া এরা এই সেরাজেভো শহরে বেড়াতে এসেছিল, সেরাজেভো শহরে। এবং এই সেরাজেভো শহরে ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠীর সদস্য ছিল, ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠী। ন্যাভরিলো প্রিন্সেপ, এই ন্যাভরিলো প্রিন্সেপ তারা এই ফ্রান্সিস ফার্দিনান্দ এবং
সোভিয়াকে হত্যা করেছিল? ন্যাভরিলো প্রিন্সেপ। এই ন্যাভরিলো প্রিন্সেপ কর্তৃক ফ্রান্সিস ফার্দিনান্দ এবং সোফিয়া মৃত্যুর পর অস্ট্রিয়া কার্যত সার্বিয়াকে দায়ী করেছিল এবং সার্বিয়ার ওপরে বিভিন্ন ধরনের শর্ত আরোপ করেছিল। সার্বিয়া অনেক শর্ত মেনে নিলেও বেশ কিছু শর্ত মানেননি এবং যে কারণে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল 1914 খ্রিস্টাব্দের 28 জুন এবং এইভাবেই প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল। তাই এই সেরাজেভো হত্যাকাণ্ড সেটা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল। এখানে যেটা বললাম যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই আর সেরাজেভো হত্যাকাণ্ড হয়েছিল 1914 খ্রিস্টাব্দের 28 জুন। এটা তোমরা মনে রাখবে। আগে বলে দিলাম যে প্রথম বিশ্বযুদ্ধ এই 1914 খ্রিস্টাব্দের 28 জুন এই তারিখটা দেখিয়ে দিলাম, তাই এটা আমি ভুল বললাম। সঠিক যেটা হবে যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই আর সেরাজেভো হত্যাকাণ্ডটা হয়েছিল 1914 খ্রিস্টাব্দের 28 জুন। এখানে তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি যে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত কখন হয়েছিল 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা। তোমরা এগুলো ক্লাস দেখতে দেখতেই নোট করে নেবে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা। নেক্সট কোশ্চেন দেখো, ভার্সাই সন্ধির দলিল কত পৃষ্ঠার ছিল? 230, 235, 240, 245। ভার্সাই সন্ধির দলিল ছিল 230 পৃষ্ঠার। সঠিক উত্তর অপশান এ। এই ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল জার্মানির সঙ্গে এবং ভার্সাই সন্ধি হয়েছিল 1919 খ্রিস্টাব্দের 28 জুন। এই ভার্সাই সন্ধিতে 230টা দলিলের পেজ ছিল এবং 440টি ধারা ছিল। এটা তোমরা মনে রাখবে যে ভার্সাই সন্ধিতে কটা ধারা ছিল, 440টা ধারা ছিল এবং এই 440টা ধারা সমন্বিত যে ভার্সাই সন্ধি, এই সন্ধিতে জার্মানিকে নানাভাবে অবমাননা করা হয়েছিল বা জার্মানির ওপরে বিভিন্ন অসম ব্যবস্থা বা সমঝোতা করা হয়েছিল, যে কারণে এই ভার্সাই সন্ধি বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। যেমন ফিলিপ সিডম্যান তিনি বলেছেন, দেখো ফিলিপ সিডম্যান ভার্সাই সন্ধিকে মৃত্যু পরোয়ানা বলেছেন। মৃত্যু পরোয়ানা এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে গুরুত্বপূর্ণ, তাই লিখে দিচ্ছি যে ভার্সাই সন্ধিকে কে মৃত্যু পরোয়ানা বলেছেন? ফিলিপ সিডম্যান। ফিলিপ সিডম্যান। আবার E.H. কার তিনি বলেছেন যে ভার্সাই সন্ধির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহত ছিল। এটা কে বলেছেন? E.H. কার। তোমরা এটা লিখে নাও, আমি পুরোটা লিখছি না। যে E.H. কার বলেছেন যে ভার্সাই সন্ধির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহত ছিল। অপরদিকে লয়েড জর্জ তিনি বলেছেন যে শহীদের রক্তে ভার্সাই সন্ধির শর্ত লেখা হয়েছিল। তাহলে এই উক্তিটা করেন কে? লয়েড জর্জ। লয়েড জর্জ। আমি যেটা বলছি সেটা শুনে তোমরা একটু লিখে নেবে। লয়েড জর্জ তিনি বলেছিলেন যে মৃত শহীদের রক্তে ভার্সাইয়ের চুক্তিপত্র লেখা হয়েছে। এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলে দিলাম। আর এগুলো তোমরা নিজেরা লিখে নিও, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি এইভাবে সব লিখতে থাকি। প্রথম বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন প্রকার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কোন কোন দেশের সাথে কি কি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটা একটু দেখে নাও।
তাহলে প্রথমে ভার্সাই সন্ধির কথা বলেই দিয়েছি যে সেখানে জার্মানির সাথে হয়েছিল ভার্সাই সন্ধি, তাই সেটা আর লিখছি না। দ্বিতীয় দেখো অস্ট্রিয়ার সাথে কোন সন্ধিটা হয়েছিল? অস্ট্রিয়ার সাথে হয়েছিল জার্মেনের সন্ধি। জার্মেইনের সন্ধি। এই জার্মেইনের সন্ধি এটা স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। হাঙ্গেরির সাথে হয়েছিল ট্রিয়াননের সন্ধি। হাঙ্গেরির সাথে হয়েছিল ট্রিয়াননের সন্ধি। এই ট্রিয়াননের সন্ধি হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। বুলগেরিয়ার সঙ্গে হয়েছিল নিউলির সন্ধি। নিউলির সন্ধি। এই নিউলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে নিউলির সন্ধি। আর তুরস্কের সঙ্গে হয়েছিল সেবরের সন্ধি। এই সেবরের সন্ধিটা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এটি। এ প্রসঙ্গে বলে রাখি যে তুরস্কের সঙ্গে পরবর্তীকালে সেবরের সন্ধিতে কিছু পরিবর্তন আনা হয়েছিল এবং যে চুক্তিটা বা সন্ধিটা তুরস্কের সাথে স্বাক্ষরিত হয়েছিল সেটা হলো লুসানের সন্ধি। তুরস্কের সাথে এই যে লুসানের সন্ধি এটা স্বাক্ষরিত হয়েছিল কত? 1923 খ্রিস্টাব্দে। এখানে যে দেশগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই ছিল ট্রিপল অ্যালায়েন্সের যে জোট সেই সমস্ত দেশের, এবং মিত্রশক্তি এই সকল দেশগুলোর সঙ্গেই এই ধরনের চুক্তিগুলো স্বাক্ষরিত করেছিল বা এদের সাথে সন্ধি চাপিয়ে দিয়েছিল। এই সন্ধিতে এই সমস্ত দেশের ওপর বিভিন্ন ধরনের শর্ত আরোপ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম বিশ্বযুদ্ধ কোন তারিখে শুরু হয়েছিল? এর আগেই এই নিয়ে ডিটেল ডিসকাস করলাম যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই, এবং এই প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ যে কারণটা ছিল সেটা হলো সেরাজেভো হত্যাকাণ্ড। যে সেরাজেভো হত্যাকাণ্ডটা হয়েছিল কত? 1914 খ্রিস্টাব্দের 28 জুন। এই 28 জুন সেরাজেভো হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করেছিল, এবং এই 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই সেখানে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করেছিল। এই অস্ট্রিয়া কর্তৃক সার্বিয়া আক্রমণকে কেন্দ্র করেই কার্যত এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এবং যখন অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন এই সার্বিয়াকে সমর্থন করেছিল রাশিয়া, আর অস্ট্রিয়াকে সমর্থন করেছিল জার্মানি। রাশিয়া 30 জুলাই সেখানে সার্বিয়ার পক্ষে নিয়ে যুদ্ধে যোগদান করে, মানে 30 জুলাই বলতে এখানে 1914 খ্রিস্টাব্দের 30 জুলাই। 28 জুলাই যুদ্ধ ঘোষিত হয় অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে, আর রাশিয়া সার্বিয়ার পক্ষে যুদ্ধে যোগদান করেছিল 30 জুলাই, আর জার্মানি অস্ট্রিয়ার পক্ষে যুদ্ধে যোগদান করেছিল কত? 31 জুলাই। আর এটা হচ্ছে 30 জুলাই। এরপরে প্রথম বিশ্বযুদ্ধে আমরা দেখব যে ইতালি যে এই মিত্রপক্ষে অর্থাৎ ট্রিপল যে আঁতাত
সেই ট্রিপল আঁতাতে যোগদান করেছিল ইতালি, এবং ইতালি এই ট্রিপল আঁতাত ভুক্ত দেশের সাথে যোগদান করেছিল 1915 খ্রিস্টাব্দে। আর আমেরিকা যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগদান করেছিল 1917 খ্রিস্টাব্দে। আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে কত? 1917 খ্রিস্টাব্দে। এই দুজনই কোন পক্ষে যোগদান করেছিল? ট্রিপল আঁতাত এই জোটে। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি কোন সম্মেলনের মধ্য দিয়ে হয়েছিল? প্যারিসের শান্তি সম্মেলন, ভার্সাই সন্ধি, নিউলির সন্ধি, সেবরের সন্ধি। সঠিক উত্তর হবে অপশন এ, প্যারিসের শান্তি সম্মেলন। প্যারিসের এই শান্তি সম্মেলন হয়েছিল ফ্রান্সের প্যারিসে, এবং এই শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দের 18 জানুয়ারি। এই প্যারিসের শান্তি সম্মেলনের দ্বারাই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছিল, এবং এরপরই বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আন্তর্জাতিক সংগঠন হিসাবে জাতিসংঘ গঠনের ক্ষেত্রে উদ্যোগ নিয়েছিল। এই প্যারিসের শান্তি সম্মেলনে যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি ছিলেন ফরাসি প্রধানমন্ত্রী ক্লিমেনসো। তাহলে প্যারিসের শান্তি সম্মেলনে সভাপতিত্ব কে করেছিলেন? ক্লিমেনসো। ইনি ছিলেন ফরাসি প্রধানমন্ত্রী। মোস্ট ইম্পর্ট্যান্ট এটি, যে তাই এটা তোমরা ভালো করে মনে রাখবে। আর প্যারিসের শান্তি সম্মেলনে যে 4টি দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেই 4টি দেশ একটু দেখে নাও। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, আর ইতালি। এই 4টি দেশে যে রাষ্ট্রপ্রধানরা ছিলেন সেগুলো একটু দেখে নাও, কারণ এটা এক্সাম পয়েন্ট অফ ভিউর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমেরিকার ছিল উড্রো উইলসন। ইংল্যান্ডের ছিল জর্জ লয়েড। ফ্রান্সের ছিল ক্লিমেনসো। আর ইতালির ছিল ভিত্তোরিও অরল্যান্ডো। প্যারিসের শান্তি সম্মেলনে এই যে 4টি প্রধান শক্তি, এই 4টি প্রধান শক্তিকে একত্রে বিগ ফোর বলা হতো। এই প্যারিসের শান্তি সম্মেলনে যোগদান করেছিল টোটাল 32টি দেশ। 32টা দেশ এতে যোগদান করেছিল, এবং 72 জন প্রতিনিধি ছিল। 72 জন প্রতিনিধি। এবং এই সম্মেলনে রাজা হিসাবে যোগদান করেছিল বেলজিয়ামের রাজা। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে প্যারিসের শান্তি সম্মেলনে কোন দেশের রাজা অংশগ্রহণ করেছিল? বেলজিয়ামের রাজা অংশগ্রহণ করেছিলেন। দেখো এখান থেকে তোমরা অনেক কোশ্চেন পেয়েছো, এগুলো তোমরা নোট করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন লন্ডনের গোপন চুক্তি কত সালে ঘটেছিল? 1913, 1914,
1915, 1916। সঠিক উত্তর হবে 1915। লন্ডনের এই গোপন চুক্তি হয়েছিল ইতালির সঙ্গে ত্রিশক্তি আঁতাতভুক্ত দেশগুলির মধ্যে, এবং এই লন্ডনের গোপন চুক্তির দ্বারাই ইতালি ট্রিপল অ্যালায়েন্স ছেড়ে ট্রিপল আঁতাতে অংশগ্রহণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামিল হয়েছিল এই 1915 খ্রিস্টাব্দে, যে বিষয়টি আগে বলেছিলাম। নেক্সট কোশ্চেন দেখো, লয়েড জর্জ প্যারিসের শান্তি সম্মেলনে কোন দেশ থেকে সভাপতিত্ব করেছিলেন? ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, জার্মানি। কিছুক্ষণ আগেই বললাম যে বিভিন্ন দেশ থেকে কারা কারা প্রতিনিধিত্ব করেছিল। লয়েড জর্জ তিনি ইংল্যান্ড থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। সঠিক উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির সময় মোট কটি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? 4টি, 5টি, 6টি, 8টি। আগেই ডিসকাস করেছি যে কোন কোন দেশের সাথে কোন কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেখানে আমরা দেখলাম কি টোটাল 5টা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশান বি। কোন কোন 5টা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সেগুলোর ডিটেল আমি লিখে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, ভার্সাই সন্ধি কোন তারিখে স্বাক্ষরিত হয়েছিল? 1919 সালের 28 জুন। দেখো আগেই বলেছি যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1919 সালের 28 জুন। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, প্যারিসের শান্তি সম্মেলনে নিচের কোন 5টি দেশ প্রধান ভূমিকা গ্রহণ করেছিল? আগেই প্যারিসের শান্তি সম্মেলনে যে বিগ ফোর ছিল তাদের যে 4টে দেশ বললাম কি, ইংল্যান্ড ছিল, আমেরিকা ছিল, ফ্রান্স ছিল আর ইতালি ছিল। আরেকটি দেশ যেটা প্যারিসের শান্তি সম্মেলনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল সেটা ছিল জাপান। তাই সঠিক উত্তর হবে কি অপশান এ। নেক্সট কোশ্চেন, হোয়াইট বুক কারা পেশ করেছিল প্যারিসের শান্তি সম্মেলনের সময়ে? রাশিয়া, ইতালি, জার্মানি, অস্ট্রিয়া। হোয়াইট বুক পেশ করেছিল জার্মানি। সঠিক উত্তর হবে অপশান সি। প্রথম বিশ্বযুদ্ধের পর কোন দেশ যুদ্ধে কতটা দায়ী বা অপর দেশ যুদ্ধে কতটা দায়ী সেই নিয়ে বিভিন্ন দেশ তার যে দলিল পেশ করেছিল, এক্ষেত্রে জার্মানি যে দলিল পেশ করেছিল সেটা ছিল হোয়াইট বুক। এছাড়া ইংল্যান্ড যে দলিলটা পেশ করেছিল সেটা ছিল ব্লু বুক। ইংল্যান্ড দিয়েছিল ব্লু বুক। রাশিয়া দিয়েছিল ইয়েলো বুক। রাশিয়া দিয়েছিল অরেঞ্জ বুক। অরেঞ্জ বুক। ফরাসি দিয়েছিল ইয়েলো বুক বা ফ্রান্স। অস্ট্রিয়া দিয়েছিল রেড বুক। অস্ট্রিয়া। নেক্সট কোশ্চেন দেখো, লিগ অফ নেশনসের শেষ অধিবেশন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1939, 1941, 1945, 1947। সঠিক উত্তর হবে অপশান এ 1939। লিগ অফ নেশনস বা জাতিসংঘের শেষ অধিবেশন ছিল এটি 1939-এর অধিবেশন। লিগ অফ নেশনস বা জাতিসংঘ কখন গঠিত হয়েছিল বলেছিলাম? 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল। এই লিগ অফ নেশনস বা জাতিসংঘের প্রথম অধিবেশন হয়েছিল, প্রথম অধিবেশন
1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি প্রথম অধিবেশন হয়েছিল, আর এই শেষ অধিবেশন হলো 1939 খ্রিস্টাব্দের। আর লিগ অফ নেশনস বা জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে অবসান হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। লিগ অফ নেশনস বা জাতিসংঘ বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত হলেও শেষ পর্যন্ত এই জাতিসংঘের ব্যর্থতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল। এবং এক্ষেত্রে আমরা দেখব যে সমস্ত রাষ্ট্রগুলো যোগদান করেছিল লিগ অফ নেশনস বা জাতিসংঘে, তারা শেষ পর্যন্ত জাতিসংঘ ত্যাগ করে চলে গিয়েছিল। যেমন দেখো জার্মানি এবং জাপান, এই দুটো দেশ জাতিসংঘ ত্যাগ করেছিল 1933 খ্রিস্টাব্দে। 1933 খ্রিস্টাব্দে ইতালি জাতিসংঘ ত্যাগ করেছিল 1935 খ্রিস্টাব্দে। ইতালি 1935 খ্রিস্টাব্দে। তাহলে এই ব্যাপারটা কি, জাতিসংঘ ত্যাগ করেছিল। এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে এটা গুরুত্বপূর্ণ যে কোন দেশ কখন জাতিসংঘ ছেড়ে চলে গিয়েছিল বা কোন কোন দেশ জাতিসংঘ ত্যাগ করেছিল। জার্মানি, জাপান ও ইতালি। নেক্সট কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানির ওপর কত কোটি পাউন্ড ক্ষতিপূরণের দাবি করা হয়েছিল? 640, 650, 660, 670। সঠিক উত্তর হবে 660 কোটি। অপশন সি হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, লিগ অফ নেশনস বা জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? এরিক ড্রামন্ড, শন লেস্টার, চার্লস এভেনল, জিন মনেট। সঠিক উত্তর হবে অপশন এ, এরিক ড্রুমন্ড জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন। তাহলে প্রথম সেক্রেটারি জেনারেল এরিক ড্রুমন্ড, সেকেন্ড সেক্রেটারি জেনারেল ছিলেন চার্লস এভেনল, আর তৃতীয় ছিলেন শন লেস্টার, ছিলেন থার্ড। এই এরিক ড্রামন্ড তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন, আর চার্লস এভেনল তিনি ছিলেন ফরাসি, আর শন লেস্টার ইনি ছিলেন আয়ারল্যান্ড। নেক্সট কোশ্চেন দেখো, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাণ পুরুষ কাকে বলা হয়? তোমরা এই অ্যান্সার করো। আগেই বলেছি যে জাতিসংঘের যিনি জনক তিনি হলেন উড্রো উইলসন। সঠিক উত্তর হবে অপশন বি। উড্রো উইলসনের 14 দফা শর্তের ভিত্তিতেই এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট কোশ্চেন, জাতিসংঘ গঠনের খসড়া সংবিধানকে কি বলা হয়? কভেন্যান্ট, সংবিধান, ম্যান্ডেট, ক্যাভেট। সঠিক উত্তর হবে অপশন এ, কভেন্যান্ট। অপশন এ সঠিক উত্তর। জাতিসংঘের সংবিধান রচনা করার জন্য 19 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি তৈরি করা হয়েছিল, এবং যে কমিটির সভাপতি ছিল উড্রো উইলসন নিজে সভাপতি। তাহলে জাতিসংঘের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উইলসন, উড্রো উইলসন। এই উড্রো উইলসনের সভাপতিত্বে যে 19 জন সদস্যের যে কমিটি ছিল, সেই কমিটি একটি সংবিধানের খসড়া প্রস্তুত করেছিল 1919 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে। এবং এই কমিটির যে খসড়া, সেখানে 26টি ধারা ছিল, ধারা বা অনুচ্ছেদ।
কমিটির এই যে খসড়া, এই খসড়াটা অনুমোদন পেয়েছিল 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল এবং এরপরই আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়েছিল। আর এই 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল এই সময়কালটাকেই জাতিসংঘের প্রতিষ্ঠা দিন হিসাবে ধরা হয়। নেক্সট কোশ্চেন দেখো, জাতিসংঘের প্রথম অধিবেশন কত খ্রিস্টাব্দে বসেছিল? 1919, 1920, 1926, 1932। সঠিক উত্তর হবে অপশন বি, 1920 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি জাতিসংঘের প্রথম অধিবেশন হয়েছিল। জাতিসংঘের প্রথম অধিবেশন হয়েছিল জেনেভা শহরে, জেনেভাতে। এই জেনেভা কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে অবস্থিত। আর এটাই ছিল জাতিসংঘের প্রধান যে কর্ম দপ্তর, সুইজারল্যান্ডের জেনেভা। জাতিসংঘের প্রথম অধিবেশনে সদস্য সংখ্যা ছিল 42 এবং প্রথম অধিবেশন বলতে এইটা 1920 খ্রিস্টাব্দের সময়ে। 1934 খ্রিস্টাব্দ নাগাদ এর সদস্য সংখ্যা ছিল 60, 1934। আর 1939 খ্রিস্টাব্দে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছিল সেই সময় এর সদস্য সংখ্যা কমে গিয়েছিল এবং এর সংখ্যা হয়েছিল কত? 46, 1939 খ্রিস্টাব্দে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। নেক্সট কোশ্চেন, জাতিসংঘের সদর দপ্তর ছিল কোথায়? প্যারিসে, ওয়াশিংটনে, নিউ ইয়র্কে, জেনেভায়। আগেই বললাম যে জাতিসংঘের সদর দপ্তর ছিল জেনেভায়, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। নেক্সট কোশ্চেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির কয়টি ভোট দেওয়ার অধিকার ছিল? 1টি, 3টি, 5টি, 4টি। সঠিক উত্তর হবে 1টি, অপশন এ। জাতিসংঘের যে সাধারণ সভা ছিল, অর্থাৎ জাতিসংঘের গঠনে যে সাধারণ সভা, সেই সাধারণ সভায় 3 জন করে প্রতিনিধি যোগদান করতে পারত। তাহলে সাধারণ সভায় প্রতিনিধি কতজন থাকতো? 3 জন। প্রতিটা দেশ থেকে প্রতিনিধি পাঠাতে পারত 3 জন করে, কিন্তু 3 জন প্রতিনিধি থাকলেও প্রতিটা দেশ ভোটদানের অধিকার ছিল 1টি। এই সাধারণ সভার অধিবেশন বসত বছরে অন্তত একবার, তাহলে একবার করে অধিবেশন হতো বছরে। এবং কোনো সদস্য রাষ্ট্র তখনই সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারত যখন সদস্য রাষ্ট্রের 2/3 অংশ সেটা সমর্থন দিত সেই দেশটার অংশগ্রহণের ক্ষেত্রে, তবেই অংশগ্রহণ করতে পারত। নেক্সট কোশ্চেন, জাতিসংঘের বিলুপ্তি ঘটেছিল কত খ্রিস্টাব্দে? 1919, 1929, 1936, 1946। সঠিক উত্তর হবে অপশন ডি, 1946 খ্রিস্টাব্দে। 1946 খ্রিস্টাব্দের 20 এপ্রিল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘটেছিল। 1946 খ্রিস্টাব্দের 20 এপ্রিল। নেক্সট কোশ্চেন দেখো, লীগ কাউন্সিল বা লীগ পরিষদ প্রথমবার গঠিত হয়েছিল কতজন সদস্য নিয়ে? 5 জন, 7 জন, 9 জন বা 10 জন? অর্থাৎ 5 জন না, কটা দেশ ছিল এখানে? 5টি, 7টি, 9টি এবং 11টি। সঠিক উত্তর হবে অপশন সি, 9টি। লীগ কাউন্সিল বা লীগ পরিষদে ছিল স্থায়ী সদস্য আর হচ্ছে অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য,
আর ছিল অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্যভুক্ত যে দেশগুলো ছিল, আমেরিকা স্থায়ী সদস্য থাকলেও কিন্তু অংশগ্রহণ করেনি। দ্বিতীয়ত ছিল ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, আর ছিল জাপান। এই ছিল স্থায়ী 5টি সদস্য রাষ্ট্র ছিল, আর অস্থায়ী সদস্য ছিল 4টি। এই নিয়ে টোটাল 9টি সদস্য রাষ্ট্র নিয়ে তৈরি হয়েছিল এই লীগ পরিষদ। আর এই লীগ পরিষদের সদর দপ্তর ছিল জেনেভা, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। তাহলে জেনেভা ছিল এর সদর দপ্তর। এটা খুব ইম্পর্ট্যান্ট যে জাতিসংঘের যে লীগ পরিষদ, সেই লীগ পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, জেনেভা প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1920, 1924, 1926, 1940। জেনেভা প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল 1924 খ্রিস্টাব্দে। জাতিসংঘের সাধারণ সভার অধিবেশনে গ্রিস আর চেকোস্লোভাকিয়া এই দুটি রাষ্ট্র একটা দলিল পেশ করেছিল, গ্রিস আর চেকোস্লোভাকিয়া। গ্রিস এবং চেকোস্লোভাকিয়া এই দুটি রাষ্ট্র মিলে যে দলিলটা পেশ করেছিল, সেই দলিলটাই ছিল জেনেভা প্রোটোকল। এবং এই জেনেভা প্রোটোকলে বলা হয়েছিল যে যে কোনো আক্রমণাত্মক যুদ্ধ সেটা আন্তর্জাতিক অপরাধ বলে গণ্য হবে। নেক্সট কোশ্চেন দেখো, কেলক-ব্রিয়া চুক্তি স্বাক্ষর করে কটি দেশ? 52টি, 62টি, 72টি, 76টি। কেলক-ব্রিয়া চুক্তি স্বাক্ষর করেছিল 62টি দেশ। সঠিক উত্তর হবে অপশান বি। এই কেলক-ব্রিয়া চুক্তি প্রথম হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। যখন 1928 খ্রিস্টাব্দে এই চুক্তি হয়েছিল, তখন 15টা দেশ এখানে অংশগ্রহণ করেছিল। এবং 1930 খ্রিস্টাব্দে এখানে 62টা দেশ এই কেলক-ব্রিয়া চুক্তিতে স্বাক্ষর করে। তাহলে যদি কোশ্চেন আসে যে কেলক-ব্রিয়া চুক্তি কবে হয়েছিল? 1928 খ্রিস্টাব্দে। এবং 1928 থেকে 1930 খ্রিস্টাব্দের মধ্যে এর সদস্য সংখ্যা বেড়ে 62 হয়েছিল। কোনো কোনো বইয়ে তোমরা 65ও দেখতে পাবে। এই বিষয়টি নিয়ে মতান্তরেও রয়েছে যে হয় 62 নয় 65। নেক্সট কোশ্চেন দেখো, লীগ কাউন্সিল বা লীগ পরিষদে যোগদান করেনি কোন দেশ? আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি। সঠিক উত্তর হবে অপশান এ। আগেই বলেছি যে লীগ পরিষদের যে 5টা স্থায়ী সদস্য ছিল, সেই 5টা স্থায়ী সদস্যদের মধ্যে আমেরিকা যে লীগ পরিষদে যোগদান করেনি। নেক্সট কোশ্চেন, লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1924, 1925, 1933, 1934। 1925 খ্রিস্টাব্দে এই লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন বি। এই চুক্তিটি হয়েছিল লোকার্নো শহরে। এই লোকার্নো শহরটিতে 7টা দেশ এখানে অংশগ্রহণ করেছিল। তাহলে লোকার্নো চুক্তিতে কটা দেশ অংশগ্রহণ করেছিল? 7টা দেশ। এবং এই 7টা দেশ লোকার্নো চুক্তিতে 7টা চুক্তি স্বাক্ষর করেছিল। 7টি চুক্তি। এই লোকার্নো চুক্তিকে নবযুগের অগ্রদূত বলেছেন ল্যাংসাম।
নবযুগের অগ্রদূত। তাহলে লোকার্নো চুক্তিকে নবযুগের অগ্রদূত কে বলেছেন? ল্যাংসাম। নেক্সট কোশ্চেন দেখো, প্যারিস শান্তি সম্মেলনে জাতিসংঘের সনদ গৃহীত হয়েছিল কত তারিখে? আমরা আগেই এই নিয়ে ডিসকাস করেছি যে প্যারিস শান্তি সম্মেলনে জাতিসংঘের যে সনদ বা লিগ গভর্নেন্ট সেটা গৃহীত হয়েছিল 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল। নেক্সট কোশ্চেন, জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয় ছিল কোন শহরে? দিল্লি, ঢাকা, হেগ, নেপলস। সঠিক উত্তর হবে অপশান সি, হেগ শহরে। 1920 খ্রিস্টাব্দে এই জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয় এটা গঠিত হয়েছিল এবং 15 জন বিচারপতি নিয়ে এই আন্তর্জাতিক বিচারালয় পরিচালিত হতো। প্রথমে এই আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি ছিল 9 জন। তাহলে প্রথমে এর বিচারপতি ছিল কতজন? 9 জন বিচারপতি নিয়ে এই আন্তর্জাতিক বিচারালয় গঠিত হয়েছিল। পরে এর সদস্য বিচারপতি সংখ্যা বেড়ে হয়েছিল কত? 15 জন। তাহলে প্রথমে ছিল 9 জন, পরে বেড়ে 15 জন হয়েছিল। নেক্সট কোশ্চেন, প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন ডাকা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1926, 1928, 1930, 1932। প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন ডাকা হয়েছিল 1932 খ্রিস্টাব্দে এবং এই নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল সুইজারল্যান্ডের জেনেভাতে হয়েছিল। জেনেভা। তাহলে প্রথম নিরস্ত্রীকরণ সম্মেলন কোথায় হয়েছিল? জেনেভাতে। এটা কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। নেক্সট কোশ্চেন, জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংস্থাকে সংক্ষেপে কি বলা হয়? OLL, LICO, ILO, OIL। সঠিক উত্তর হবে অপশান সি, OLO। ILO এর পুরো অর্থ হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে এবং এটি অবস্থিত জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভা। নেক্সট কোশ্চেন, লোকার্নোতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কিছুক্ষণ আগেই ডিসকাস করলাম যে লোকার্নোতে যে 7টা দেশ অংশগ্রহণ করেছিল এবং 7টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশান বি। এই লোকার্নো চুক্তি গুরুত্বপূর্ণ এই কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত এবং বিজয়ী রাষ্ট্রসমূহ তারা সমমর্যাদা আর সম অধিকারের ভিত্তিতে তারা পারস্পরিক মত বিনিময় করেছিল। এই যে পরিবর্তিত মনোভাব সেটা লোকার্নো স্পিরিট নামেও পরিচিত। এই ছিল প্রথম বিশ্বযুদ্ধ ও জাতিসংঘ এই টপিকটির ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। আশা করি আমার এই ক্লাস তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। যারা ভিডিওটি প্রথম দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখবে। যখনই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে।